তো আজকে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে কি প্রিজম। জিওমেট্রিক্যাল অপটিক্সের এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট প্রিজম। তো এই প্রিজমের মধ্যে দিয়ে লাইট রের যে রিফ্র্যাকশন সেটা ফার্স্ট টাইম নিউটন ফর দ্য ফার্স্ট টাইম এই ব্যাপারটাকে নিয়ে স্টাডি করেছিলেন। তো প্রিজমকে কেন জিওমেট্রিক্যাল অপটিক্সে স্টাডি করা হয় এর একটা পার্টিকুলার কারণ আছে। নিউটন প্রথম দেখেছিলেন যে কাঁচ ফলকের কোনো একটা গ্লাস স্ল্যাবের ঠিক এজের দিকে তাকালে অর্থাৎ কিনারার দিকে তাকালে সেখান দিয়ে লাইট রে কতগুলো ডিফারেন্ট কালার দেখতে পাওয়া যায়, 7টা বিভিন্ন বর্ণ দেখতে পাওয়া যায়। তখন ওনার দাবি ছিল যে এই 7টা ডিফারেন্ট কালার আসছে কোথা থেকে। দেখ আলটিমেটলি তো আমরা সানরেকে মনোক্রোম মানে একটা ক্রোমাটিক লাইট সোর্স হিসেবে ইউজ করছি। সূর্য থেকে আগত রশ্মি কাঁচ ফলকের মধ্যে পড়ছে, কিন্তু সেই কাঁচ ফলকটারই কোণার দিকে তাকালে ওই বেনি আসহ কলা ওই 7টা রং কেন দেখা যাচ্ছে। তো এই ব্যাপারটাকে ঠিকঠাকভাবে স্টাডি করার জন্য উনি প্রিজমটাকে ব্যবহার করেন এবং কাঁচ দ্বারা তৈরি পিরামিডের মতো দেখতে, প্রিজম তোরা আগেও পড়ে এসেছিস ক্লাস 10-এ মোস্ট প্রবাবলি, সেটা আজকে কিন্তু আমরা স্টাডি করবো আর প্রত্যেকটা জায়গা খুব ভালো মতো বুঝবো, কেমন? তো আজকের টপিক হচ্ছে প্রিজম। প্রিজম তো প্রিজম দেখতে এরকম হয়, যার ওদিকে আরোগুলো তল আছে, কিন্তু আমি সেটা আঁকলাম না কারণ আমি এতটুকুকেই স্টাডি করব। এই নিচের অংশটাকে বলা হয় প্রিজমের ভূমি বা বেস, তার জন্য এটার নাম আমি লিখলাম বেস। আচ্ছা, এবার প্রিজমের এই দিকের যে তলটা, এই তলটাকে বলা হয় প্রথম প্রতিসারক তল এবং এই দিকের তলটাকে বলা হয় দ্বিতীয় প্রতিসারক তল। ধরি কোন একটি রশ্মি প্রিজমের প্রথম প্রতিসারক তলে এসে আপতিত হলো, প্রিজমের প্রথম প্রতিসারক তলের মধ্যে এসে আপতিত হলো। আচ্ছা, বাইরের মিডিয়ামটা কি? এয়ার মিডিয়াম। প্রিজমের ভেতরের মিডিয়ামটা কি? কাঁচ মাধ্যম অর্থাৎ গ্লাস মিডিয়াম। আবার এদিকের বাইরের মিডিয়ামটা কি? এয়ার মিডিয়াম, তাই তো? তাহলে বলতো লাইট রেটা এখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, তাহলে কি অভিলম্বের দিকে বেঁকে যাবে। তাহলে এটা যদি ইনসিডেন্ট পয়েন্ট হয়, এখানে আমাকে একটা অভিলম্ব আঁকতে হবে, সেই অভিলম্বের দিকে বেঁকে যাবে। এই ধর অভিলম্বের দিকে বেঁকে দিয়ে রশ্মিটি এখন এই প্রিজমের দ্বিতীয় প্রতিসারক তলে আপতিত হলো। তো এখন এই যে দ্বিতীয় প্রতিসারক তলে যে আপতিত হলো, তাহলে এখানে একটা আপতন বিন্দু, এখানে আমাকে একটা অভিলম্ব অঙ্কন করতে হবে, কারণ এখন লাইট রেটা কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আবার যাবে। তাহলে এখানে আবার আমি একটা অভিলম্ব অঙ্কন করলাম। তাহলে এখন কি হবে? অভিলম্ব থেকে দূরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো এই অভিলম্ব থেকেও দূরে বেরিয়ে যাচ্ছে। আমি ধরলাম এই যে প্রথম প্রতিসারক তলে আপতন কোণটা হচ্ছে I1। প্রথম প্রতিসারক তলে আপতন কোণ হচ্ছে I1 এবং প্রতিসরণ কোণ হচ্ছে R1। দ্বিতীয় প্রতিসারক তলে আপতন কোণ, এই যে রশ্মিটা গিয়ে যে আপতিত হচ্ছে দ্বিতীয় প্রতিসারক তলে, সেই আপতন কোণটাকে আমি ধরলাম R2, ধরতেই পারি, এখন I2 না ধরে R2 ধরতেই পারি আমি। আর আলটিমেটলি ও I2 অ্যাঙ্গেলে প্রিজম থেকে নির্গত হয়ে যাচ্ছে। প্রিজমের এই যে শীর্ষ কোণটা অর্থাৎ একদম মাথার দিকে যে কোণটা আছে, এটাকে বলা হয় ক্যাপিটাল A দিয়ে ডিনোট করা হয়। এই ক্যাপিটাল A কে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রিজম। এই ক্যাপিটাল A কে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রিজম। এবং বলে রাখি
এই অ্যাঙ্গেল অফ প্রিজমের উপরেই একটা প্রিজমের সমস্ত কিছু ডিপেন্ড করে। মানে আদৌ এই প্রিজমটা কাজ করবে কি করবে না। দেখ ল্যাবরেটরিতে যে কোনো প্রিজম নিলেই সেটা দিয়ে রিফ্র্যাকশন পাওয়া যায় না। হ্যাঁ, তার জন্য এই অ্যাঙ্গেল অফ প্রিজমটা, দ্যাট ইজ প্রিজমের মেকিংটা প্রচণ্ডভাবে ডিপেন্ড করে। তো এটার উপরে কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করে একটা প্রিজমের। যাই হোক, তো এই হচ্ছে জিওমেট্রিটা। এবার দেখ এখান থেকে কি করা যায় বলতো। আলোক রশ্মিটার চ্যুতি কত? আলোক রশ্মিটা যাচ্ছিল এই পাথে, কিন্তু আলটিমেটলি মাঝখানে প্রিজম পড়ে যাওয়ায় প্রতিসরণ হয়ে এদিকে চলে গেল। তাহলে বলতো আলোক রশ্মিটা যেদিকে আপতিত রশ্মিটা ছিল, সেই আপতিত রশ্মিটাকে যদি আমি পেছনে বর্ধিত করি, এবং এই যে রশ্মিটা যেটা আলটিমেটলি প্রতিসৃত হয়ে প্রিজম থেকে বেরিয়ে যাচ্ছে, সেই রশ্মিটাকে যদি আমি পেছনে এক্সটেন্ড করি, তাহলে তাদের মাঝখানের যে কোণটা বলা যেতে পারে সেটাই হচ্ছে আমাদের চ্যুতি কোণ, যেটাকে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই যে বাইরের দিকে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এটাই হচ্ছে আলোক রশ্মির চ্যুতি কোণ, ডেল্টা, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। আচ্ছা, আমি এই অভিলম্ব দুটোকে বর্ধিত করে এই একটা পয়েন্টে মিট করালাম। আচ্ছা, এই পয়েন্টটার নাম দিলাম পি, এই পয়েন্টটার নাম দিলাম কিউ, এই পয়েন্টটার নাম দিলাম আর, আর এই পয়েন্টটার নাম দিলাম এস। তাহলে বল করে ফ্রম কোয়াড্রিল্যাটারাল PQRS, PQRS চতুর্ভুজ থেকে বলতো অ্যাঙ্গেল P প্লাস অ্যাঙ্গেল Q প্লাস অ্যাঙ্গেল R প্লাস অ্যাঙ্গেল S, একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি, সো 360। আচ্ছা, এবার আমাকে বলতো এই যে অ্যাঙ্গেল Pটা এটা কত হবে? দেখ এখানে I1 R1 অনেক কিছু ঝোল আছে, এত কিছু মাথায় রাখার দরকার নেই। তুই এতটুকু বোঝ যে এই P পয়েন্টে তুই লম্ব অঙ্কন করেছিস, তাহলে এই যে টোটাল অ্যাঙ্গেলটা, এই যে টোটাল অ্যাঙ্গেলটা থাকবে, এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হবে, কারণ এখানে তুই অভিলম্ব অঙ্কন করেছিস। অভিলম্ব মানে এই টোটাল অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি হতে হবে, কারণ এই প্লেনটার উপরে তো তুই লম্ব অঙ্কন করেছিস না। তাহলে এই অ্যাঙ্গেল P এর জায়গায় লেখা যায় 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল Q। আচ্ছা, এবার দেখ এই যে ট্রায়াঙ্গেলটা PQR, এই যে ট্রায়াঙ্গেলটা PQR, এই PQR এর এটা R1 এটা R2, এটা R1 এটা R2, তাহলে কত এই কিউটা কত হবে? একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180। তার মধ্যে দুটো কোণ অলরেডি R1 R2, তাহলে অবশিষ্ট কোণটা কত হবে? তাহলে এই অ্যাঙ্গেল কিউটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2, 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2, সেটাই হবে একটা ত্রিভুজের অবশিষ্ট কোণ। তাহলে এই অ্যাঙ্গেল কিউ এর জায়গায় লেখা যায় 180 মাইনাস R1 প্লাস R2, তাহলে 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2 প্লাস এই যে আবার অ্যাঙ্গেল R, আবার দেখ এখানটাতে অভিলম্ব অঙ্কন করা হয়েছে তলের উপরে, তাহলে অ্যাঙ্গেল Rটাও টোটালটা 90 ডিগ্রি হবে, মানে 90 ডিগ্রি প্লাস আচ্ছা এখানটাতে এটাকে S না নিয়ে এটাকে A নে, আর এই চতুর্ভুজটাকেও AQRS নে, এটাকে অ্যাঙ্গেল A নে। মানে আমরা এই APQR, APQR থেকে দেখ আমি এই এসটা ভুল নিয়েছিলাম, এই APQR এই চতুর্ভুজটা নিয়ে আমরা স্টাডি করব। তাহলে এটার অবশিষ্ট থাকলো কত? অ্যাঙ্গেল A। তাহলে এই অ্যাঙ্গেল A হচ্ছে ইকুয়াল টু হবে টোটালটা 360 ডিগ্রি। এবার দেখ এই যে 90 আর এই যে 90 কত হয়? 180। এই 180 প্লাস এই যে 180 কত হয়? 360।
তাহলে এই দিকের 90 90 ও 180 এর সাথে এদিকে 360 টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল A ইকুয়াল টু কত থাকবে? অ্যাঙ্গেল A ইকুয়াল টু থাকবে R1 প্লাস R2। সাপোজ দিস ইজ ইকুয়েশন 1। সাপোজ দিস ইজ ইকুয়েশন 1। এবার আমাকে বল এই যে বহিস্থ কোণটা ডেল্টা, মানে যেটা আর কি চ্যুতি কোণ, আলোক রশ্মিটা ওইদিকে যাওয়ার কথা ছিল কিন্তু এদিকে চলে গেল, তো এটাকে পেছনে বর্ধিত করে এটাকেও পেছনে বর্ধিত করে তাদের মাঝখানে উৎপন্ন কোণ ডেল্টা। এবার আমাকে বল এই যে PSR এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার মধ্যে এটা ডেল্টা, বলতো এই অ্যাঙ্গেলটা কত? এই ভেতরের অ্যাঙ্গেলটা কত? দেখ এটা I1 এটা R1, তাহলে ওই দিকের অ্যাঙ্গেলটা কত হবে? I1 মাইনাস R1। আবার এটা I2 এটা R2, তাহলে ভেতরের অ্যাঙ্গেলটা কত হবে? I2 মাইনাস R2, I2 মাইনাস R2। তাহলে এটা I1 মাইনাস R1, এটা I2 মাইনাস R2। আর এটা হচ্ছে এই ত্রিভুজটার বহিস্থ কোণ। ক্লাস 10 এ আমরা পড়ে এসেছি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান হয়। তাহলে বলতো এখন চিত্রানুযায়ী বহিস্থ কোণ ডেল্টা সেটা ইকুয়াল টু হবে অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল, অর্থাৎ I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তাহলে দেখো এখান থেকে কত আসে? I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। এটাকে অ্যারেঞ্জ করে এভাবে লেখা যায় I1 মাইনাস প্লাস I2, মাইনাস সাইনটা কমন নিলে R1 প্লাস R2। আবার দেখ এই যে R1 প্লাস R2 টা সেটা ইকুয়েশন 1 থেকে R1 প্লাস R2 টাই হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ প্রিজম A, অ্যাঙ্গেল অফ প্রিজম A। তার মানে এখান থেকে আসলে কত না, implies that delta equal to I1 plus I2 minus A। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন যে প্রিজমের চ্যুতি কোণের রাশিমালাটি কত, সেটা ডেল্টা ইকুয়াল টু I1 plus I2 minus A। ব্র্যাকেটে লিখে দেখি ইউজিং ইকুয়েশন 1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো ডেল্টা ইকুয়াল টু I1 plus I2 minus A। তো আমরা এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা ইকুয়াল টু I1 plus I2 minus A এই ফর্মুলাটা পড়লাম। এবার এটাকে তোরা যদি ল্যাবরেটরিতে প্রিজম টেবিলের উপরে প্রিজমকে বসিয়ে সেখানে একটা মনোক্রোমেটিক লাইট পাস করিয়ে, ইউজুয়ালি সোডিয়াম লাইট ইউজ করা হয়, তো তার রেসপেক্টে যদি আপতন কোণ দেখ প্রথম প্রতিসারক তলে আপতন কোণটা কত ছিল I1, এবং তার রেসপেক্টে লাইট রেটার ডেভিয়েশন কতটা হচ্ছে, অর্থাৎ আলোক রশ্মিটার চ্যুতি কতটা হচ্ছে, তার যদি একটা গ্রাফ প্লট করিস, তো দেখ আমি যদি আপতন কোণ 10 ডিগ্রি, আপতন কোণ 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি এরকম ডট ডট 90 ডিগ্রি পর্যন্ত যদি আমরা একটা গ্রাফ প্লট করি, তাহলে তার রেসপেক্টে আমরা এখানে আলোক রশ্মির ডেল্টার ভ্যালুগুলো পেতে থাকবো না? একটা গ্রাফের চার্ট আউট তো এভাবেই করা হয়। তো এই ডেল্টা ভার্সেস I1 গ্রাফটা এখন আমরা করব। তো দেখা গেছে এই দিকে যদি আমরা আপতন কোণ I1 কে প্লট করি, আর এই y অ্যাক্সিসে যদি আমরা চ্যুতি কোণ ডেল্টাকে প্লট করি, তাহলে এই ডেল্টা ভার্সেস I1 এর গ্রাফটা আসে অনেকটা এরকম। তো এই গ্রাফটা এখন যদি বলিস কেন আসে এরকম, তার কোনো অ্যানসার নাই, কারণ এটা আমি প্র্যাকটিক্যালি করে দেখতে পাইছি এরকম আসে। এখন আসে তো আমি কি করব, আমি তো জোর করে কিছু বানাতে পারবো না। তো ডেল্টা ভার্সেস I1 গ্রাফটা আসে এরকম টাইপের।
এবার তুই দেখ আপতন কোণ I1 এর এই গ্রাফের উপরে যে আমি একটা পয়েন্ট ধরে নিলাম, তাহলে এখান থেকে যদি এই অ্যাক্সিসের উপরে একটা লম্ব অঙ্কন করিস তাহলে বলা যেতে পারে এই পার্টিকুলার অ্যাঙ্গেলে হচ্ছে এটা হচ্ছে আপতন কোণ এই পার্টিকুলার পয়েন্টে। তাহলে এখান থেকে যদি আমি একটা অভিলম্ব অঙ্কন করি রে, তাহলে এটা হচ্ছে এর করেসপন্ডিং I1 এবং এই I1 এর করেসপন্ডেন্স I2 টা বলতে কত হবে? I2 মানে হচ্ছে যেই অ্যাঙ্গেল থেকে যেই অ্যাঙ্গেলে ও প্রিজমের থেকে নির্গত হয়ে যাচ্ছে, তাহলে তার করেসপন্ডেন্স I2 আমরা দেখতো এখান থেকে পাবো। এটা হচ্ছে I2 এর ভ্যালু, I1 এবং তার রেসপেক্টে I2 এর ভ্যালু এটা। তাহলে এখানেও যদি আমি এরকম ভাবে নিই, তাহলে এটা হবে I1 এবং তার করেসপন্ডিং I2 এর ভ্যালুটা কোথায় হবে? এখান থেকে যদি এখানে একটা লম্ব অঙ্কন করি, এটা হবে I2। তাহলে এই I1 এর রেসপেক্টে এই I2, এখানে I1 এর রেসপেক্টে এখানে I2, এখানে I1 এর রেসপেক্টে এখানে I2, এরকম করতে করতে বলতো কোন পার্টিকুলার পয়েন্টে এসে I1 আর I2 ভ্যালুটা ইকুয়াল হয়ে যাবে। দেখ এই গ্রাফের যে একদম এই নিচের অংশটা, এই নিচের অংশটাতে কি আমরা কোনো করেসপন্ডেন্স খুঁজে পাবো? পাবো না। কিন্তু দেখ এই পার্টিকুলার এই পয়েন্টটাতে I1 এবং I2 এর ভ্যালুটা ইকুয়াল হবে, I1 এবং I2 এর ভ্যালুটা ইকুয়াল হবে। আর এই যে ন্যূনতম অ্যাঙ্গেলটা, যেই অ্যাঙ্গেলটাতে এই ঘটনাটা ঘটছে I1 আর I2 এর অ্যাঙ্গেলটা ইকুয়াল, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয়, তাহলে এটার করেসপন্ডিং ডেল্টাটা আমরা এই পজিশনে পাবো। তাই এটাই হচ্ছে এই অ্যাঙ্গেলটাকেই বলা হয় মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। যেহেতু মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, তার জন্য এটাকে আমি ডেল্টা এম দিয়ে ডিনোট করলাম, ডেল্টা এম দিয়ে প্রকাশ করলাম। কেমন? তাহলে যখন ডেল্টা ইজ ইকুয়ালস টু ডেল্টা এম, যখন ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম, তখন কি হবে রে? I1 ইকুয়াল টু I2 হবে। এবং তোর একটা জিনিস লক্ষ্য কর, I1 যদি ইকুয়াল টু I2 হয়, তাহলে তার ভেতরের যে প্রতিসরণ কোণ দুটো ছিল অর্থাৎ R1, সেটাও ইকুয়াল টু R2 হতেই হবে, সেটাও ইকুয়াল টু R1 ইকুয়াল টু R2 হতেই হবে। তো এটা সবসময় মাথায় রাখবি যে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম হলে I1 কিন্তু ইকুয়াল টু I2 হয়। আমি এই ছবিটা মুছলাম এখন। তো এটা যদি হয়, তাহলে এই ধর প্রিজমটা ছিল, I1 যদি ইকুয়াল টু I2 আর R1 যদি ইকুয়াল টু R2 হয়, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আলোক রশ্মি এসে প্রথম প্রতিসারক তলে আপতিত হয়, প্রথম প্রতিসারক তলে প্রতিসৃত হয় এবং দ্বিতীয় প্রতিসারক তল থেকে নির্গত হয়। এবং দেখ এই যে টোটাল ব্যাপারটা, অর্থাৎ আলোক রশ্মিটা প্রিজমের মধ্যে এসে যেভাবে ঢুকছে ঠিক সেভাবেই বেরোচ্ছে, এবং প্রতিসৃত রশ্মিটি যেটা এই প্রিজমের ভেতরে আছে, সেই রশ্মিটা দেখ, প্রতিসৃত যে রশ্মিটা এই যে মাঝখান দিয়ে গেল, সেই রশ্মিটা কিন্তু এক্স্যাক্টলি প্যারালাল টু দ্য বেস হয়। এই বেসের কিন্তু এক্স্যাক্টলি প্যারালাল হয়। আর এখানটাতে কি হবে? তাহলে এটাই হচ্ছে I1, তাহলে I1 R1 R2 I2, তাহলে I1 এর সাথে I2 ইকুয়াল, আবার ভেতরে R1 এর সাথে R2 ইকুয়াল, এবং আলোক রশ্মিটি প্রতিসমভাবে প্রিজম থেকে নির্গত হয়। প্রতিসম মানে কি? এর বাঁ দিকটা যেমন দেখতে ডান দিকটাও তেমন দেখতে। মানেটা কি? মাঝখান থেকে তুই যদি একটা মিরর ফেলে দিস, মাঝখান থেকে তুই যদি এখানে দর্পণ রেখে দিস,
তাহলে দেখ এর বাঁ দিকটাও যেমন দেখতে হবে, ডান দিকটাও কিন্তু তেমনই দেখতে হবে। তার জন্য এটাকে বলা হয় আলোক রশ্মিটি প্রতিসমভাবে প্রিজম থেকে নির্গত হচ্ছে। তার মানে এখানে একটা কথা লিখতে হবে এখন, সেটা হচ্ছে লে আলোক রশ্মিটি ন্যূনতম চ্যুতিতে প্রিজম থেকে নির্গত হলে প্রতিসৃত রশ্মিটি যেটি প্রিজমের ভেতরে থাকে, ব্র্যাকেটে লিখবি তার জন্য প্রিজমের ভেতরের, প্রতিসৃত রশ্মিটি ভূমির সমান্তরাল হয়। ভূমির সমান্তরাল হয় এবং রশ্মিটি প্রতিসমভাবে প্রিজম থেকে কি নির্গত হয়। এটা একটা পয়েন্ট দিয়ে লিখে রাখবি যে আলোক রশ্মিটি ন্যূনতম চ্যুতিতে প্রিজম থেকে নির্গত হলে প্রতিসৃত রশ্মিটি যেটি প্রিজমের ভেতরে থাকবে, সেই প্রতিসৃত রশ্মিটি কি প্রিজমের দেখ এই যে ভূমিটা ছিল, এই যে প্রিজমের যে এটা ভূমি, এই প্রতিসৃত রশ্মিটি প্রিজমের ভূমির প্রিজমের ভূমির সমান্তরাল হয় এবং প্রতিসমভাবে প্রিজম থেকে নির্গত হয়। বুঝতে পারলাম? আচ্ছা, এইবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পুট আপ এ হেডিং। এভাবে হেডিং দিবি যে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ককে কি দিয়ে ডিনোট করা হয়? মিউ দিয়ে, কমা ন্যূনতম চ্যুতি ন্যূনতম চ্যুতিকে কি দিয়ে ডিনোট করা হয়? ডেল্টা এম দিয়ে। এবং প্রিজমের প্রতিসারক কোণ, প্রিজমের প্রতিসারক কোণ কোনটা ছিল? ক্যাপিটাল এ। সেই প্রিজমের প্রতিসারক কোণ এ এর মধ্যে সম্পর্ক। তো এটা এখন আমরা বার করব। তাহলে দেখ, আগের থেকে আমরা জানি দেখ আমরা জানি ডেল্টার ফর্মুলা কি? ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। আবার A ইকুয়াল টু কত হয় না R1 প্লাস R2, এটা আমরা আগের দিন দেখেছি। এখন বলতো ডেল্টা ইকুয়াল টু যদি ডেল্টা এম হয়, ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম হলে I1 ইকুয়াল টু I2 হয় ও
R1 ইকুয়াল টু R2 হয়, কি তাই তো? তাহলে এবার এই I1 ইকুয়াল টু যদি I2 হয় এখানটাতে বসাতো, সাপোজ দিস ইজ ইকুয়েশন 1 and this is equation 2. তাহলে therefore from equation 1 এই ডেল্টার জায়গায় এখন আমি ডেল্টা m লিখবো। তাহলে ডেল্টা m ইকুয়াল টু লেখা যায়, দেখো I1 আর I2 যদি ইকুয়াল হয় তাহলে লেখা যায় 2 টাইমস অফ I1, তার মানে 2I1 মাইনাস a। আবার from equation 2 R1 equal to R2, সেটা কি না a এর ভ্যালু, তাহলে a equal to দেখো লেখা যায় 2 টাইমস অফ R1, তাহলে এখান থেকে বলতো R1 এর ভ্যালু কত, a/2। আর এখান থেকে I1 এর ভ্যালুটা বার করে রাখ, I1 এর ভ্যালু কত হবে, দেখ এটা এদিকে প্লাস হয়ে আসবে, এদিকে মাইনাসে আছে, এদিকে আসলে প্লাস হবে, তাহলে I1 ইকুয়াল টু হয় দেখ, আর নিচে 2টা ডিভাইড হয়ে যাবে, তাহলে ডেল্টা m প্লাস এদিকে আসলে a, এই 2টা নিচে ডিভাইড হয়ে যাবে, তো হোল ডিভাইডেড বাই 2। তো আমি এখান থেকে R1 আর R2 I1 আর R1 এর ভ্যালুটা বার করে রাখলাম। এইবার একটা কাজ কর, উপরের জায়গাটা আমি বুঝলাম, এবার প্রিজমের প্রথম প্রতিসারক তলে স্নেলের সূত্র প্রয়োগ কর, দেখ তো কি আসে। তাহলে সুতরাং প্রিজমের প্রথম প্রতিসারক তলে স্নেলের সূত্র অনুযায়ী কি আসবে আমরা জানি, sin I1 বাই sin R1 ইকুয়াল টু আসবে, লাইটটা কোথা থেকে কোথায় যাচ্ছিল, এয়ার থেকে গ্লাসে, তাহলে লেখা যায় a মিউ g, আর এই যে a মিউ g কে ইন জেনারেল মিউ লেখা যায়, তাই তো এয়ারের রেসপেক্টে যে কোনো জিনিসকে তো ডাইরেক্টলি মিউ লেখা যায়। এবার এখানটাতে I1 এর যে ভ্যালুটা, এই যে দেখ নিচে I1 এর যে ভ্যালুটা আর এই যে R1 এর যে ভ্যালুটা সেটা এখানে বসিয়ে দে, তাহলে দেখ তো কত আসে, তাহলে দেখ implies that mu equal to আসছে sin of I1 মানে কত, delta m plus a by 2 whole divided by sin of a by 2। তাহলে এই যে রিলেশনটা আমরা পেলাম, দেখ এই রিলেশনটা কিন্তু প্রিজমের প্রতিসারক, প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক মিউ, ন্যূনতম চ্যুতি ডেল্টা এম এবং প্রিজমের কি প্রতিসারক কোণ এর মধ্যে সম্পর্ক। এই ফর্মুলাটা একদম কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা প্রচন্ড কাজে লাগবে প্রত্যেকটা অঙ্কে, মানে এই রিলেটেড অঙ্কগুলোতে, যে মিউ ইকুয়াল টু হয় ডেল্টা এম সাইন অফ ডেল্টা এম প্লাস a বাই 2 হোল ডিভাইডেড বাই সাইন a বাই 2। আমাকে কাট কর। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থিন প্রিজম, বাংলা এটাকে বলা হয় পাতলা প্রিজম। তো বাংলা নামটা পড়ার দরকার নেই, শুনতে খুব বাজে লাগে, থিন প্রিজম। তো আমি একটু আগে তোদেরকে বলছিলাম প্রিজম পড়ানোর সময় প্রথমটাতে, যে সমস্ত প্রিজম দিয়ে কিন্তু ল্যাবরেটরি ওয়ার্ক করা যায় না। এরকম প্রিজম আছে যার এই দিক থেকে যতই তুই লাইট ইনসিডেন্ট করতে থাক অন্য সারফেস থেকে তুই লাইট পাবিই না, এরকম ভাবে প্রিজমের মানে মেকিং সম্ভব। তো ঘটনা হচ্ছে প্রিজমের সমস্ত মেকিংটা এই অ্যাঙ্গেল এ এর উপরেই ডিপেন্ড করে, দ্যাট ইজ এটাকে ইংলিশে বলা হয় কি, এটাকে ইংলিশে বলা হয় প্রিজমের প্রতিসারক কোণ, বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় এটাকে অ্যাঙ্গেল অফ প্রিজম। এটাকে বলা হয় ইংলিশে অ্যাঙ্গেল অফ প্রিজম।
তো আমরা এখন আজকে এই থিন প্রিজমটা স্টাডি করব এবং ল্যাবরেটরিতে এই থিন প্রিজমকেই রিফ্র্যাক্টিং সারফেস হিসেবে ইউজ করা হয়। তো এটা ডেফিনেশনটা আগে লেখ, যে সমস্ত প্রিজমের প্রতিসারক কোণ A is less than equal to 10 ডিগ্রি হয়, অর্থাৎ 10 ডিগ্রি সমান বা কম, তাদের থিন প্রিজম বলা হয়। তাদেরকে থিন প্রিজম বলে। তো থিন প্রিজমের ক্ষেত্রে আমরা রিফ্র্যাকশনটা কি করে হয় দেখি। তো ধরি একটা লাইট রে এসে এইভাবে ইনসিডেন্ট হলো প্রিজমের ফার্স্ট রিফ্র্যাক্টিং সারফেসের মধ্যে, প্রথম প্রতিসারক তলে। তো প্রথম প্রতিসারক তলে এটা আপতন বিন্দু, আপতন বিন্দুতে কি আঁকতে হয়? অভিলম্ব। তো ধরি এটা হচ্ছে অভিলম্ব, অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বলে আপতন কোণ I1। প্রতিসৃত রশ্মিটি দেখা যায় এক্স্যাক্টলি ভূমির সমান্তরাল হয়। এক্ষেত্রে এই যে আগের কেসে আমি পড়ালাম যে ন্যূনতম চ্যুতিতে নির্গত হলে প্রতিসৃত রশ্মিটা ভূমির সমান্তরাল হয়। তো এইভাবে গেল এবং আলটিমেটলি প্রতিসমভাবে প্রিজম থেকে নির্গত হলো। তাহলে এখানে আবার ইনসিডেন্ট হয়েছিল লাইট রেটা, তাহলে এখানে আবার একটা আমাকে অভিলম্ব ড্র করতে হবে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত ছিল রে? R1, এই অ্যাঙ্গেলটা ছিল R2, আর আলটিমেটলি I2 অ্যাঙ্গেলেও বেরোচ্ছিল। এই ছিল থিওরি। তো প্রিজমের প্রথম প্রতিসারক তলে স্নেলের সূত্র অনুযায়ী বলতো কি হবে? লেখ, প্রিজমের প্রথম প্রতিসারক তলে স্নেলের সূত্র অনুযায়ী কি হবে? sin I1 বাই sin R1 ইকুয়াল টু কি হবে? এটা কোথায়, কোন মিডিয়াম থেকে কোথায় যাচ্ছে? এয়ার টু গ্লাস, আবার এদিকে এয়ার মিডিয়াম, তাহলে A মিউ জি। আর A মিউ জি কে ইন জেনারেল মিউ লেখা যায়, এটাই তো। সাপোজ দিস ইজ ইকুয়েশন 1। এবং প্রিজমের দ্বিতীয় প্রতিসারক তলে, এই লেখাটা কি খারাপ আসছে নাকি? না না, স্নেলের সূত্র অনুযায়ী sin R2, দেখ ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা R2 বাই sin I2 ইকুয়াল টু হবে G মিউ A। আর G মিউ A কে, এটা যদি A মিউ G কে যদি মিউ লেখা যায় তাহলে G মিউ A কে কি লিখতে পারবো? 1 বাই মিউ। সাপোজ দিস ইজ ইকুয়েশন 2। এবারে 1 আর 2 থেকে লেখা যায় দেখতে সমন্বয় করে, লেখ। সুতরাং 1 ও 2 সমন্বয় করে পাই কি লেখা যায়? sin I1 বাই sin R1 ইকুয়াল টু মিউ ইকুয়াল টু, দেখতো আমাকে যদি এই মিউটার সাথে এটাকে ইকুয়াল করতে হয় তাহলে এই ফ্র্যাকশনটাকে আমাকে উল্টাতে হবে না? এই মিউটাকে উল্টাতে হবে, তাহলে এদিকটাকে উল্টাতে হবে। তাহলে এটাকে রেসিপ্রোকাল করে দে, তাহলে কি আসবে? sin I2 বাই sin R2। Suppose this is equation 3। কেমন? আচ্ছা, এবার দেখতো এই যে আপতন কোণ I1 এর মান যদি ক্ষুদ্র হয় তাহলে তার রেসপেক্টে দেখ আলটিমেটলি সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করছে এই I1 এর ভ্যালুর উপরেই। I1 এর ভ্যালুর উপরে ডেল্টা ডিপেন্ড করবে, কারণ ভেতরে কি কি অ্যাঙ্গেলে ওদের রিফ্র্যাকশনটা হচ্ছে সেটা তো আমাদের কন্ট্রোলে নেই। আমাদের কন্ট্রোলে আছে যে অ্যাঙ্গেলে আমরা এটাকে ইনসিডেন্ট করতে পারবো, দ্যাট মিন্স I1। তার জন্য কিন্তু আমি আগে I1 আর ডেল্টার গ্রাফ
মানে প্লট করেছিলাম, I1 এর সাথে কিন্তু অন্য কারোর গ্রাফ কিন্তু আমরা প্লট করিনি, কিন্তু কারণ আমরা বাইরের থেকে I1 অ্যাঙ্গেলেই তো ইনসিডেন্ট করব, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা আমাদের কন্ট্রোলে আছে হাতে, বাকি কি অ্যাঙ্গেলে ভেতরে কিভাবে রিফ্র্যাক্ট হচ্ছে সেটা তো সেই প্রিজমের উপর ডিপেন্ড করবে, তাই না? তাহলে মুছলাম আমি উপরটা একটু, তাহলে দেখ তোরে যদি I1 R1 R2 I2 মান খুব ক্ষুদ্র হয়, তবে থিটার মান খুব ক্ষুদ্র হলে কি হয়, সাইন থিটার ভ্যালু অলমোস্ট ইকুয়াল টু থিটা হয়। তো আমি লিখে রাখি আগে যে সাইন থিটার ভ্যালু অলমোস্ট ইকুয়াল টু থিটা হয়, থিটার ভ্যালু যদি স্মল হয়, তাহলে বলতো ফ্রম ইকুয়েশন 3, এই যে ইকুয়েশন 3 থেকে কি লেখা যাবে, so therefore from ইকুয়েশন 3 দেখো লেখা যায় যে sin I1 এর জায়গায় শুধু এখন I1 লিখব, পেনটাই নষ্ট হয়ে গেছে, ডিভাইডেড বাই sin R2 এর জায়গায় খালি সরি R1 এর জায়গায় R1 লিখব, ইকুয়াল টু মিউ ইকুয়াল টু I2 বাই R2, তাই তো থিটার ভ্যালু স্মল, তার জন্য I1 আর তার জন্য থিটাটা sin থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা, এবং সেই অনুযায়ী আমি এটা লিখলাম। আচ্ছা এবার বলতো আমরা জানি, এখন লিখবে, এখন আমরা জানি চ্যুতি কোণ ডেল্টা ইকুয়াল টু কি I1 প্লাস I2 মাইনাস a, এটা আমরা জানি, আগে প্রুফ করে এসেছি। তো এইবার দেখতো এখান থেকে implies that delta equal to I1 এর ভ্যালুটা দেখতে কত হবে, এই যে I1 equal to লেখা যায় দেখতো মিউ ইনটু R1, এই যে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ক্রস মাল্টিপ্লাই, তাহলে মিউ I1 এর জায়গায় লেখা যায় মিউ R1 প্লাস I2 এর জায়গায় আবার লেখা যায় মিউ ইনটু R2, এই যে মাল্টিপ্লাই করছি, তাহলে মিউ R2 প্লাস a, তাহলে দেখ এখান থেকে মিউটা কমন যায়, থাকে R1 প্লাস R2, ও মাইনাস, এটা তো মাইনাস আছে, মাইনাস a। আচ্ছা আবার এই R1 প্লাস R2 মানে কি a না, তাহলে দেখো এটাকে লেখা যায় মিউ a মাইনাস a, এটাই হচ্ছে ডেল্টা। তাহলে দেখ এখান থেকে a টা কিন্তু কমন যায়, তাহলে ডেল্টা ইকুয়াল টু এখান থেকে a যদি কমন যায় তাহলে এভাবে লেখা যায় মিউ মাইনাস 1 ইনটু a, এটাই হচ্ছে একটি পাতলা প্রিজমের ক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু হয় মিউ মাইনাস 1 ইনটু a। এই ফর্মুলাটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, আগের যে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস a, এই প্রুভিংটার থেকেও এই প্রুভিংটা বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এটাই বেশি আসে, ঠিক আছে? তো এই যে থিন প্রিজমের ক্ষেত্রে দেখাও যে পাতলা প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণের রাশিমালাটি হলো ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইনটু a, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এতটা অবধি আজকে পড়াবো, এটার পরে শুধু দুটা কন্ডিশন বাকি আছে, এই যে প্রিজমের থেকে নির্গত রশ্মি না পাওয়ার কি শর্ত আছে সেটা আমরা করব। মানে ওই যে আমি বললাম যে এখান থেকে যতই তুই ইনসিডেন্ট অ্যাঙ্গেল মানে রে ইনসিডেন্ট করতে থাকে, এদিক থেকে কোনো রে পাওয়া নাও যেতে পারে, কেমন টাইপের প্রিজমে এই ঘটনাটা ঘটে এবং সেটা কেন ঘটবে, এই দুটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আপতন কোণের সীমামান নির্ণয় এবং প্রতিসারক কোণের সীমামান নির্ণয়। এই দুটা ছোট ছোট তোর ডিরাইভেশন আছে, এই ডিরাইভেশন দুটো পড়লেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। মানে চ্যাপ্টারটা এখানেই শেষ, অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা এখানেই শেষ, কিন্তু আমাদের বেঙ্গল বোর্ডে ওই দুটো অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট, আইএসসি সিবিএসসি তে অতটা ইম্পর্টেন্ট না, ওটা কোনোবার আসে না ওদের। তো এখানে কিন্তু মানে মোটামুটি চ্যাপ্টারটা শেষ।